হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবার আমার একটি লেখা গল্প নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। আজকের গল্প হচ্ছে শিবা তান্ত্রিকের ঘুম। তো আজকের গল্পটি মন দিয়ে শোনো। গল্পটি স্টার্ট করার আগে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিতে চাই। সেটি হচ্ছে যে এই গল্পটি সম্পূর্ণ আমার লেখা কাল্পনিক একটি গল্প। এর সঙ্গে কোনো কিছু বাস্তবের মিল নেই, না বিষয়বস্তুর মিল আছে, না চরিত্রের কোনো মিল আছে। তো যদি তোমরা কেউ মিল খুঁজে পাও, সেটা সম্পূর্ণ কাকতালীয় ব্যাপার। তো আজকে আমি আমার গল্প স্টার্ট করার আগে আরেকটি কথাও বলে নিতে চাই। যারা তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমার পাশে আছো, আমাকে এত সাপোর্ট করছো, তাদের জন্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। আর যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অলটাকে সিলেক্ট করে নেবে, যাতে আমি যখনই কোনো কিছু নতুন জিনিস দিই আমার চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো যাই হোক, অনেক কথা হলো, আজকের গল্প স্টার্ট করা যাক। শিবাতান্ত্রিকের ঘুম। লেখা আমার পাপিয়া, আমি পাপিয়া, আমার লেখা। তো চলো স্টার্ট করছি গল্প। বহুকাল আগের কথা, একটি গ্রাম ছিল। গ্রামটির নাম সাজপুরি। সাজপুরি গ্রামে একটি পরিবার ছিল। মতিলাল বণিক, তার স্ত্রী সাধনা, তার দুই পুত্র। একটির নাম, বড় ছেলের নাম হচ্ছে সুদীপ, ছোট ছেলের নাম প্রদীপ। প্রদীপ হচ্ছে একটি বেশ ভালো পড়াশোনায় সে ছেলে ছিল, এবং সুদীপ উচ্চ মাধ্যমিক পড়ে আর পড়াশোনা করেনি। বাবার পাটের ব্যবসা, সেই ব্যবসাতে তারা যোগ দিয়েছিল, মানে তার বাবার ব্যবসাতে সে যোগ দিয়েছিল। তো এইভাবেই তাদের সচ্ছলভাবে দিন কেটে যাচ্ছিল। দিন কাটার সময় তাদের কোনো রকম কোনো অসুবিধা হচ্ছিল না, সুখী পরিবার ছিল। তো ঘটনাটি ঘটে প্রদীপকে নিয়ে। প্রদীপ একবার রাত্রিবেলা টিউশনে পড়তে যায়, এবং টিউশন থেকে ফেরার সময় তার মাথা অতিরিক্ত ধরে যায়। টিউশনটি তার বাড়ি থেকে প্রায় 8 ঘন্টা টাইম লাগতো সাইকেলে। তো সে যখন ফিরছিল, তার মাথা অসম্ভবভাবে ধরে গেছিল, জানে না সে কেন। ভেবেছিল হয়তো পড়াশোনার স্ট্রেসের জন্য হতে পারে, হয়তো কোনো রকম টেনশন ছিল তার জন্য হয়তো হতে পারে। তো অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় 7টা, 7:30 ওপর হয়ে গেছিল। শীতকাল মানে রাতেই ধরতে হবে এটা। আর ও ফেরার পথে ও একটি বাঁশবাগানের মধ্যে দিয়ে আসছিল, যাতে তাড়াতাড়ি সে বাড়ি ফিরতে পারে মাথা যন্ত্রণার কারণে। তো সেখানে সে একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায়, একটি মেয়ের হাসির কণ্ঠ। মানে মেয়েটি বয়স কত হবে, 16 বছর মেয়ের এরকম হাসির কণ্ঠ শুনতে পায়, এবং প্রচণ্ড মিষ্টি একটি হাসির কণ্ঠ। আর এটা সে ভাবে যে এত রাতে গভীর মানে বাঁশবাগানের মধ্যে অবভিয়াসলি কোনো মেয়ে থাকবে না। সে ভাবে যে তার হয়তো মনের ভুল, এবং সে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। বাড়ি চলে আসার পরে কি হয় না, সে ঘুমোতে পারে না। রাত্রিবেলা খালি তার ঘুম উড়ে যায়, ঘুম আর আসে না সেই দিনটার জন্য। এবং সে তখন কি করে, তখন সারা রাত বসে থাকে। সেদিনকে তার রাত্রিবেলা কোনো রকম আর ফিল হয়নি কিছু। পরের দিন যথারীতি সমস্ত কাজ করে, পড়াশোনা করে, বাড়ি আসে, রাত্রিবেলা পড়তে আরম্ভ করে। পড়তে বসে তার প্রচণ্ড ঘুম পায়, সে ঘুমিয়ে পড়ে। এবং ঘুমিয়ে পড়তে পড়তে সে একটি স্বপ্ন দেখে। একটি সুন্দরী মহিলা, মানে একটি সুন্দরী মেয়ে তার স্বপ্নে আসে। স্বপ্নে তার সাথে সে দেখছে মেয়েটি খুব হাসছে, যেরকম হাসি সে শুনেছিল বাঁশবাগানের মধ্যে, এক্স্যাক্ট সেই হাসি। মানে খুবই মিষ্টি মধুর হাসি, এবং খুবই একটি সুন্দরী মেয়ে। সেই স্বপ্নটি সে দেখতে থাকে এবং প্রচণ্ড ঘুমোতে থাকে। তার মা এসে ডাকে, সে কিছুতেই তার ঘুম ভাঙে না। তার মা ভাবে যে পড়াশোনার জন্য হয়তো রাত্রে জেগেছিল, ঘুমোয়নি আগের দিন, তার জন্য হয়তো ঘুম পেয়েছে, ওর ঘুমিয়ে পড়েছে। সে আর ডাকে না, রাত্রিবেলা ভাবে যে যখন উঠবে খেয়ে নেবে, এই বলে তারা পাশের ঘরে শুতে চলে যায়। আর তার দাদা তার সাথে শুতো। প্রদীপ সেদিন কিন্তু রাত্রিবেলা ওঠেনি। সে সারা রাত ওই মেয়েটির স্বপ্ন দেখে। পরের দিন সেম হতে থাকে। সারাদিন কাজকর্ম করার পর আবার সে পড়তে বসে ঘুমিয়ে পড়ে। এইভাবে 7-8 দিন হতে থাকে। তার মা ভাবে যে তার পড়াশোনা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছে কী কারণে, এবং সে নিজেও জানে না যে কখন সে ঘুমিয়ে পড়ছে, এবং সেই স্বপ্নটি দেখতে থাকে। আর এই স্বপ্নের কথা সে মাকে জানাতে চায় না, কারণ জানছে যে মাকে সমস্ত বললে মাকে বলাটা সম্ভব না, লজ্জার একটা বিষয়। তো এইভাবে ঘটনা ঘটতে থাকে, এবং এটা এতটা বেড়ে যায় জিনিসটা, যে সে দিনের বেলা যখন স্নান সেরে পুকুর থেকে আসছে, তখনও সে একই হাসি শুনতে পায়, এবং তার মনে হয় তার চারপাশে সেই মেয়েটি আছে। এইভাবে সে একটি কাল্পনিক জগতে ভাসতে থাকে। এভাবে করতে করতে সে একটি এমন রোগের মধ্যে পড়ে যায়, যেখানে সে তার বন্ধু বান্ধব কারোর সাথে তার ভালো লাগতো না। সে খিটখিটে হয়ে গেছিলো, এবং প্রচণ্ড পরিমাণে রাব ব্যবহার করতে আরম্ভ করে সবার সাথে। এক প্রকার তার মস্তিষ্ক মাঝে খারাপ হতে থাকে, এবং সে ধীরে ধীরে একটি অ্যাবনর্মাল পরিস্থিতির মধ্যে চলে যায়।
তার মা সেগুলো লক্ষ্য করতে থাকে এবং তার মা তার বাবাকে এই কথাগুলি বলে যে দেখো ছেলের এরকম হচ্ছে, তো আমরা কি করব। এবং ও খুব প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে পড়ে, যখন তখন ঘুমিয়ে পড়ে, ক্লাসে ঘুমিয়ে পড়ে। তো স্যার প্রচণ্ড পরিমাণে বকে, ওদের স্কুলের স্যার, বাড়িতে গার্জেন কল করা হয় যে আপনার ছেলে ঘুমিয়ে পড়ছে, পরীক্ষা দিতে বসে ঘুমিয়ে পড়ছে, তো টেস্ট ছিল, টেস্টে ঘুমিয়ে পড়ছে এরকম। তো এভাবে ওর পরীক্ষার পড়াশোনা প্রচণ্ড ক্ষতি হতে থাকে। তো তখন ওর মা বাবা ডিসাইড করে যে একটা কোনো ভালো ডক্টর দেখাবো। বাইরের শহরে গিয়ে তারা ডক্টর দেখায়। ডক্টর বলে যে ঠিক আছে, আমি প্রেসক্রাইব করে দিচ্ছি কিছু ওষুধ, আপনি দেখুন কি কাজ হয়, নাহলে আপনি আসবেন আবার। তো যাই হোক 15 দিন যায় এভাবে, তার কোনো পরিবর্তনই হয় না। আরও পরিবর্তন মানে হওয়ার থেকে দূরের কথা, আরও বাজে হয়ে যায়। সে শুধু সেই মেয়েটিকে নিয়ে ভাবতে থাকে এবং সে খালি ঘুমিয়ে পড়ে, তার ঘুমোতেই ভালো লাগে। তার মনে হয় যে সবসময় সে ঘুমোলে সব থেকে সে শান্তি পায় এবং সে মেয়েটিকে সে সবসময় দেখতে পায় তার স্বপ্নে। সে মেয়েটি একটাই জিনিস করে, সে তার দিকে তাকিয়ে হাসে, হাসার আওয়াজ, শুধু সে তার হাসার আওয়াজ শুনতে পায়। এইভাবে ঘটনা ঘটতে ঘটতে প্রদীপের চেহারা, মন সব কিছু খারাপ হতে থাকে। তার মা লক্ষ্য করে যে কোনো রকম একটা কোনো খারাপ দিকে সে চলে যাচ্ছে, কোনো কাজই হচ্ছে না ওষুধের। তখন তারা আরেকটি ডাক্তার দেখায়, সেই ডাক্তার দেখিয়েও কোনো ফল হয় না। তখন তারা কিছু লোকের পরামর্শে জ্যোতিষীর কাছে যায়, লোকাল জ্যোতিষী। জ্যোতিষী বলে যে না, আমরা কিছু করতে পারবো না, কারণ এটা আমরা বুঝতে পারছি না কি প্রবলেম হয়েছে, আমরা তো জ্যোতিষী। তো সেই জ্যোতিষীটি যার কাছে তারা গেছিল, জ্যোতিষীটি বলে আচ্ছা ঠিক আছে, আমি একটি তান্ত্রিকের ঠিকানা দিচ্ছি, শিবা তান্ত্রিক তার নাম, তার কাছে যাও এবং সমস্ত ঘটনা খুলে বলো যে আমার ছেলে ঘুমিয়ে পড়ছে, এই হচ্ছে সে হচ্ছে সমস্ত। তো তারা শিবাতান্ত্রিকের আশ্রমে, ঠিকানা নেই, শিবাতান্ত্রিকের আশ্রমে তারা চলে যায়। সেখানে গিয়ে দেখে যে শিবাতান্ত্রিক ধ্যানে মগ্ন ছিলেন। তখন তারা ওয়েট করে এবং ওয়েট করে বসে, মানে প্রদীপের বাবা এবং মা। এবং তারপরে যখন ধ্যান শেষ হয়, শিবা বেরিয়ে আসে। শিবাতান্ত্রিক বেরিয়ে আসার পরে সমস্ত ঘটনা তারা বলে যে এরকম ঘুমিয়ে পড়তে থাকে এবং বিভিন্ন খারাপ ব্যবহার করতে থাকে তাদের সাথে। ছেলের মাথা খারাপ হয়ে যাচ্ছে, এরকম আস্তে আস্তে এরকম তাদের মনে হচ্ছে ছেলে কোনো মানে রুগ্ন হয়ে যাচ্ছে, ছেলে কোনো রোগের মধ্যে পড়ে গেছে। শিবাতান্ত্রিক তখন ছেলেটির দিকে তাকায় এবং বলে তোমার কি প্রবলেম হচ্ছে। কোনো কথা প্রদীপ তার মুখ দিয়ে উচ্চারণ করে না, কোনো কথা না, কারণ সে কিচ্ছু বলছে না। সে কিছুক্ষণ পরই তান্ত্রিকের সামনে ঘুমিয়ে পড়ে। তান্ত্রিক তখন তার মাথায় হাত দেয় এবং কি একটা বিড়বিড় করে মন্ত্র বলে। তারপরে তার মাকে বলে যে আপনার ছেলেকে কোনো একটি মায়াবী নারী, অর্থাৎ যে কোনো কিছু অতৃপ্তি ছিল যার জীবনে, সে মারা গেছে কোনোভাবে এবং সে আপনার ছেলের ওপর ভর করছে। সে চাইছে যে আপনার ছেলে কোনোভাবে নিজেকে শেষ করে দিক এবং সে আপনার ছেলেকে নিয়ে সুখে থাকবে, মানে আত্মা হয়ে তারা দুজন থাকবে একসাথে। তো এই কথা বলার পর তিনি এটাও বলেন যে আমি বুঝতে পেরেছি যে তার স্বপ্নে কিন্তু মানে ঘুমোচ্ছে, ঘুমানোর কারণ একটাই, স্বপ্নে ওই মেয়েটির সাথে, মানে মেয়েটির আত্মার সাথে আপনার ছেলের আত্মার মিলন হচ্ছে স্বপ্নের মাধ্যমে। তো প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় প্রদীপের বাবা এবং প্রদীপের মা প্রচণ্ড কাঁদতে থাকে, বলে আমার ছেলেকে যাই হোক করে বাঁচান, আমি কিচ্ছু চাই না জানতে। তখন উনি বলেন ঠিক আছে, এখন তো সম্ভব নয়, আমি একটি মাদুলি দিচ্ছি, এটাতে হয়তো কিছুটা কাজ হতে পারে। আর আপনি এই মাদুলিটি রেখে দেবেন আপনার ছেলের ডান হাতে, কারণ এটা আপনার ছেলেকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। আর কিছু না পারুক, মৃত্যু হবে না, তার কোনো মৃত্যুজনক ঘটনা মানে মৃত্যুর কাছাকাছি কিছু হবে না। তারা তাই করে, বিশ্বাস করে এবং বলে যে অমাবস্যার দিন সকালবেলা আপনি আপনার ছেলেকে নিয়ে আমার আশ্রমে আসবেন। তখন ছেলে কিন্তু ঘুমন্ত অবস্থায় ছিল, তারা কিছুতেই জাগাতে পারে না। যাই হোক কোনো রকমে জাগিয়ে তাকে বাড়ি নিয়ে আসা হয়। মাদুলিটি তার হাতে 15 দিন 10 দিন থেকে 15 দিন থাকে, তারপরে অমাবস্যা আবার হয়। অমাবস্যাতে নিয়ে যাওয়া হয় সকালবেলাতে, যেহেতু বলেছিলেন যেতে। তো ওখানে দেখেন যে শিবাতান্ত্রিক একটি সুন্দরভাবে ক্রিয়া করছেন, হোম করছেন, হোমে যজ্ঞ আর কি, হোম যজ্ঞ যেটা আর কি যজ্ঞ করছেন। যজ্ঞতে ভীষণভাবে তিনি মগ্ন আছেন এবং উনি বলেন যে ঠিক আছে আপনারা বসুন, আমি একটু যজ্ঞ সেরে নিচ্ছি, আমার একটি যজ্ঞ আছে। যজ্ঞ সারার পরে বলেন যে আপনার ছেলেকে আপনি একটা কাজ করুন, একটা জায়গায় বসতে বলুন। এবং ছেলেকে বসতে বলা তো দূরের কথা, মানে প্রদীপ তো সেই অবস্থায় ছিল না, সে ঘুমিয়ে পড়েছে আবার, এবং ঘুমিয়ে পড়েছে সে, মানে তার এতই ঘুম সে কিছুতেই উঠতে পারছে না। এবার শিবাতান্ত্রিক বলে যে সন্ধে হোক, আমি সন্ধেতে আপনাদের ক্রিয়া করব।
তখন শিবাতান্ত্রিক বলেন যে আমি একটি দুধ এবং গঙ্গাজল মিশ্রিত জল আনছি, আমার মন্ত্রপুত জল এটি, আমি ওর মাথায় ঢালবো 3বার, তারপর ওর ঘুম ভেঙে যাবে। তখন তিনি তাই করেন। সন্ধে নামার মাত্রই উনি মন্ত্রপুত জল নিয়ে এসে ওই প্রদীপের মাথায় 3বার ঢালেন। প্রদীপ তখন ছটপট করে ওঠে, মনে হয় যেন তার ভেতরে কোনো একটা এমন কোনো শক্তি এসে গেছে যেখানে মানে ওকে কেউ রাখতে পারবে না। ও চটপট করে মানে ছটপট করতে থাকে এবং মেঝেতে গড়াগড়ি খেতে থাকে, নিজের মতো সে গড়াগড়ি খেতে থাকে, চিৎকার করতে থাকে, বিকট চিৎকার, এত পরিমাণ চিৎকার করতে থাকে যে মানে সবাই ভয় পেয়ে যায় যে কী হচ্ছে জিনিসটা। তখন সবাই বলে যে এইভাবে তো হবে না ক্রিয়া করা। তখন শিবাতান্ত্রিক বলে ঠিক আছে, ওকে তোমরা বাঁধনে বাঁধো, ভালো করে দড়ি দিয়ে ওকে বাঁধা হয় হাত এবং পা। তারপর শিবাতান্ত্রিক একটি সিঁদুর মন্ত্রপুত সিঁদুর নিয়ে এসে তার কপালে লাগায় এবং আরও চিৎকার করতে থাকে। তখন চিৎকার করতে করতে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় শিবাতান্ত্রিক সমানে একটি মন্ত্রপুত জল আর জবা ফুল দিয়ে তার মাথায় ছেটাতে থাকে এবং মন্ত্র বলতে থাকে, বিভিন্নভাবে মন্ত্র বলতে থাকে। এবং মন্ত্র বলতে বলতে যত বলে আর তার শরীর মানে প্রদীপের শরীর কাঁপতে থাকে, ঘুমন্ত অবস্থায় প্রদীপের শরীর কাঁপতে থাকে এবং প্রচণ্ড ভয় পেয়ে যায়। তার বাবা মা প্রচণ্ড ভয় পেয়ে যায় এরকম একটা সিচুয়েশন দেখে। তারপরে লাস্ট মোমেন্টে যখন রাত্রি প্রায় 12টার ওপর হয়ে গেছে, তখন শিবাতান্ত্রিক একটি ত্রিশূলের মতো জিনিস এনে, ঠিক ত্রিশূলের মতো ছোট্ট জিনিসটি, খুবই ছোট্ট জিনিস, একটি ত্রিশূলের মতো দেখতে জিনিসটি এনে বলে যে আমি এবার একটি ক্রিয়া করব, আপনারা দেখতে থাকুন, আপনার ছেলের ওই আত্মা থেকে মুক্তি পাবে। তখন সে কি করে, ওই ধারালো জিনিসটি ত্রিশূলের মতো 3টে মুখ, তার একটি মুখ দিয়ে প্রদীপের ডান হাতের বুড়ো আঙুলটি থেকে রক্ত বের করে, রক্ত ভালো করে মাখিয়ে নেয় ওই ত্রিশূলের মতো জিনিসটিতে এবং একটি পাত্রের মধ্যে রেখে দেয়। আর আরেকটি পাত্রে উনি শ্বেত চন্দন ভালো করে ছিল, তার সাথে বিভিন্ন রকম আরও অনেক রকমের জিনিস ছিল যেগুলো হোমযজ্ঞে লাগে এবং তান্ত্রিকরা ইউজ করে, সেই সমস্ত জিনিস ছিল তার কাছে। সেগুলো দিয়ে ভালোভাবে সেই চন্দনটির মধ্যে মেশাতে থাকে। তার মধ্যে জবা ফুল ছিল, আরও বিভিন্ন রকম জিনিস ছিল। সেগুলি দিয়ে তিনি একটি সুন্দর মন্ত্রপুত জিনিস তৈরি করেন, একটি ডাস্ট টাইপের জিনিস তৈরি করেন এবং ওর যে রক্তটা ছিল সেই রক্তটার মধ্যে ওই ডাস্ট জিনিসটা মেশানো হয়। মিশিয়ে তিনি যজ্ঞের আগুনের মধ্যে মন্ত্র বলছেন এবং ওই জিনিসগুলো মন্ত্র ফেলতে মানে আগুনের মধ্যে ফেলছেন, উনি মন্ত্র বলছেন আর আগুনের মধ্যে ফেলছেন। ফেলতে 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 ধোঁয়া উঠতে থাকে এবং তখন মানে শরীর আরও কাঁপতে থাকে, প্রদীপের শরীর আরও কাঁপতে থাকে, মনে হচ্ছে শরীর থেকে কিছু বের হচ্ছে, কিছু একটা জিনিস বের হতে চাইছে যেটা ওর শরীরে এতদিন ধরে আটকে ছিল, ওকে এত কিছু মানে যন্ত্রণা সহ্য করতে হয়েছে তার জন্য। এরকম করতে করতে যখন শেষ হতে থাকে যজ্ঞ, তখন দেখা যায় যে এবং তখনই দেখা যায় আস্তে 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 প্রদীপের জ্ঞান ফিরতে থাকে, খুব ধীরে ধীরে তার সেন্স আসতে থাকে এবং যখন তার পুরো যজ্ঞের ক্রিয়া শেষ হয়ে যায় শিবাতান্ত্রিকের, তখন শিবাতান্ত্রিক তাকে একটি মন্ত্রপুত জল দিয়ে ভালো করে তার মাথা পুরো ভিজিয়ে দেয়, একদম চুল টুল সমস্ত ভিজিয়ে দেয় যাতে তার পুরো সজ্ঞান এসে যায় এবং ধীরে ধীরে প্রদীপ তার সজ্ঞান ফিরে পায় এবং সে প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায় যে এটা কি হচ্ছে তার সাথে, কেন করা হচ্ছে। বলে বাঁধন খুলে দিতে হাত পায়ে। তখন তার মা জিজ্ঞাসা করে বাঁধন খুলবো? তান্ত্রিক তখন বলেন যে হ্যাঁ অবশ্যই খুলে দিন, কারণ ও আবার নর্মাল লাইফে ফিরে এসছে, ও মানে ঠিকঠাক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো ওর মা বাবা ভীষণ পরিমাণে আনন্দবোধ করে এবং ছেলেকে জড়িয়ে ধরে, তান্ত্রিকের জয়ধ্বনি দেয়, তান্ত্রিককে বলে আপনার জয় হোক, শিবাতান্ত্রিকের জয় হোক, এইভাবে জয়ধ্বনি দেয় এবং বলে, তান্ত্রিক বলে আমার জয়ধ্বনি না, মায়ের জয়ধ্বনি দিন, মা কালীর জয়ধ্বনি দিন, ওনার জন্যই সমস্ত সম্ভব হয়েছে, আমি তো নিমিত্ত মাত্র। এই বলে উনি বলেন যান আপনারা বাড়ি ফিরে যান। আর একটি মাদুলি, আরেক মানে সুন্দর দেখতে একটি মাদুলি দেন, যেটিতে তামার মাদুলি ছিল, তার মধ্যে মায়ের পুষ্প ভরা ছিল। বলে এই মাদুলি আপনার ছেলের বালিশের তলায় রেখে দেবেন, কোনো সময় যেন সে রাত্রিবেলা বালিশের তলা থেকে এই মাদুলি বের না করে। আর 1 মাস পর দেখবেন যে কিছু ঘটনা ঘটছে কিনা, তাহলে আমার কাছে আবার আসবেন, আশা করছি আর কিছু হবে না। এই বলে তারা বাড়ি চলে আসে, মানে প্রদীপ এবং প্রদীপের বাবা মা বাড়ি চলে আসে। আর 1 মাস কেটে যায়, কোনো কিছুই আর হয় না।
তাদের যেরকম সুখের জীবন ছিল তারা আবার ফিরে পায়, তারা আনন্দে দিন কাটাতে থাকে। প্রদীপ পড়াশোনায় মন দেয়, সে পরীক্ষা দেয়, ভালো রেজাল্ট করে, এইভাবে তারা আবার আগের সুখের জীবন ফিরে পায়। এবং তান্ত্রিকের জয়ের ধ্বনি কিন্তু তারা কখনো দিতে বন্ধ করেনি। শিবাতান্ত্রিক তাদের জীবনের সবচেয়ে বড় উপকার করেছে। তারা ওই তান্ত্রিকের জয়ধ্বনি সব জায়গায় বলে যে তান্ত্রিকের জন্যই আজকে আমি আমার ছেলেকে ফিরে পেলাম, এবং আরও অনেক লোকের উপকার যাতে হয় সেই তান্ত্রিকের ঠিকানা তারা তাদেরকে দেয়। আজকের মতো এইটুকুই গল্প। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই গল্পটি শেয়ার করবে, এবং লাইক করতে তো অবশ্যই একদম ভুলবে না, লাইক করে দেবে। আর যদি আর কিছু জানতে চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, জানাবে কেমন লাগলো গল্পটি। আর বিভিন্ন গল্প যদি শুনতে চাও আমি অবশ্যই শোনাবো। আরও কিছু যদি জানতে চাও অবশ্যই আমাকে জানিও। আমার অ্যাবাউটে অ্যাড্রেস আছে, সেখানে তোমাদের যে কোনো ইচ্ছা পাঠাতে পারো, যা ইচ্ছা আর কি, লেখা বা কিছু আমি তোমাদের লেখা আমার এখানে পড়ে শোনাবো যদি তোমাদের ভালো লাগে তো। আর আজকের মতো এইটুকুই। সবাই খুব হ্যাপি থাকবে, পজিটিভ থাকবে। আজকের মতো এইটুকুই। টাটা, টেক কেয়ার।